দুলাল বাউল টিভি আপনার সাথে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথা আমি শুধু বলে যেতে চাই, আমি তোমার পাইজান গোঠাই রে, পাইজান গোঠাই। একটি কথা আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আটো চাওয়া নাই রে, আটো চাওয়া নাই। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বলে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সঙ্গে সুখে পাইজান গোঠাই রে, পাইজান গোঠাই। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখে পাইজান গোঠাই রে, পাইজান গোঠাই। তোমায় ভালোবেসে যেন যেতে পারি মোরে, তোমায় ভালোবেসে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথা আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। একতারা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল এবার বল, বল এবার বল, বল এবার বল, বল এবার বল। মুল্লু খা, শেষ পর্যন্ত শিকারটা হাত ছাড়া হয়ে গেল। হাত ছাড়া হবে কেন হুজুর? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? জি হুজুর, পালিয়ে গেছে বলেই তো ধরতে পারলেন না। চুপ কর উল্লুক। উল্লুক বলে
একটা ভল্লুকের পাল্টানে পড়েছি, নইলে গরিব ছেড়ে কারাগারে কেন? চুপ কর অপদার্থ। তাহলে তোর এই তীর, তাহলে আমার এই তীরটা তোর বুক ভেদ করবে। তোর ক্ষমা করেন হুজুর, আর কোনোদিন ভুল হবে না। ওই চেয়ে দেখুন হুজুর, একটা কেমন বড় হরিণী উর্বশাসে চলে যাচ্ছে। শিকার চলে যাচ্ছে? হ্যাঁ হুজুর, শিকার চলে যাচ্ছে, দেখতে পাচ্ছে না? কেমন সুন্দর একটা বড় হরিণী উর্বশাসে এদিকে ছুটে আসছে। হরিণী কোথায় দেখলে মুল্লুক্ষা? ওটা কি হরিণী বলে ধরে নেন হুজুর? তা তো বুঝলাম, তবে ওই মেয়েটা এদিকে তেড়ে আসছে কেন? আমি তাই ভাবছি হুজুর, কি তার হেতু আগামা। এই যে শুনছেন? মানে আমাকে বলছো? হ্যাঁ, আপনাকে বলছি। শিকারের উদ্দেশ্যে আমার শ্যামলকে ধাওয়া করছেন কেন বলুন? তোমার শ্যামলী? ওকে আমি চিনতে পারিনি। শ্যামলী হচ্ছে আমার পোষা হারিনি। এই ছোটবেলা থেকে আমি লালন পালন করে বড় করছি। বলুন, ওকে আপনি ধাওয়া করছেন কেন? মানে তোমার যে ওটা পুচ্ছ হরিণী, তা আমি কখনোই ভাবিনি। তাছাড়া শিকারের পিছনে ছুটে বেড়ানোই শিকারের কাজ, এতে নিশ্চয় কোনো অপরাধ করিনি। তাই তো 100 বার করেছেন। যে অপরাধ আপনি করেছেন তার কোনো ক্ষমা হতে পারে না। এর শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। শিকারের জেনে টাকা প্রয়োজন, গোয়েন বন ছেড়ে পাড়াগায় আসলে শিকার খুঁজে পাওয়া যায় না, বুঝেছেন? একেবারে সত্য কথা, একেবারে খাঁটি কথা। নইলে একটা মেয়ে হয়ে আমাদের হুজুরকে শাস্তি দিতে যাবে কেন? চুপ কর উল্লুক। ভল্লুক নাম নয়, ভল্লুক। ভল্লুকে যেতে পাল্টানে পড়তাম। চুপ কর অপদার্থ, চুপ কর। বলুন, চুপ করে আছেন কেন? পাড়াগায় প্রবেশ করে কেন আমার শ্যামলকে ধাওয়া করেছেন? আমার অপরাধ ক্ষমা করো নারী। পথ হারিয়ে তোমার গায়ে এসে পড়েছি। তবে ক্ষমা আপনি পাবেন না। আপনাদের উপযুক্ত বিচার করেই তারপর ছাড়বো। কি হলো রে মালা? এখানে কার সঙ্গে তুই ঝগড়া করছি? ওই দেখো না দাদু, এই লোক দুটো আমার গায়ে এসে আমার শ্যামলীকে ধাওয়া করেছে। অন্যায়, এ তো ভারী অন্যায়। তোমরা হয়তো জানো না, এই শ্যামলী কত মালার আদরের হরিণী। ওদেরকে কেউ তাড়া করলে তাকে খুন করতে আমি উদ্যত হব। আমরাও কিছুই ভাবতে পারিনি দাদু। ঠিক আছে, আর কোনদিন এখানে এই জঙ্গলে শিকার করতে আসবি না, তাহলে কিন্তু আমাদের হাতে থেকে তোরে কোনো রক্ষা পাবি না। দাদু, কিছু বলবে ভাই? আমি বলছিলাম কি, পথ ভুলে আপনার এই জঙ্গলে এসে পড়েছি। এখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। আজকে রাতটা আপনার এখানে কাটিয়ে দিতে চাই। বলুন বলুন দাদু, একটু আশ্রয় কি আমরা পাবো? কিন্তু তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা হয়তো কোনো রাধার লোক। আপনি ঠিকই ধরেছেন মশাই, উনি হলেন শ্যামলগড়ের যুবরাজ বিজয় কুমার। আমি আর্মি মানে আমার সহচর মুল্লুক্ষা। আপনারা যাই হন, আপনারা চাই হন না কেন, আশ্রয় দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। চলে এসো দাদু, এবার আপনারা আসতে পারেন। কি? আমি পেতনি? তুমি আমাকে পেতনি বললে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো না। এই আমি চলে গেলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন বলছি। কে 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 বলেছে তুই ব্যক্তি? তুই তুই না আবার আধা রাতের চাঁদনি। দাদু, আমরা কি তাহলে আসবো দাদু? হ্যাঁ,
তোমরা আমাদের সঙ্গে এসো। শত শত তুমি হলেও আমাদের যুবরাজ, মানে আমাদের অন্নদাতা। এসো যুবরাজ, চল মালা। চলো দাদু। তুই পাতারা করো না কেন, ধরা দিতেই হবে। বৈদেশি এক বন্ধু আমার হসে বেশাব কালিয়া, তাহার রূপে মন প্রাণ দিয়াতে হরিয়া, তাহার রূপে মন প্রাণ দিয়াতে হরিয়া। বৈদেশি এক বন্ধু আমার হসে বেশাব কালিয়া, তাহার রূপে মন প্রাণ দিয়াতে কারিয়া, তাহার রূপে মন প্রাণ দিয়াতে কারিয়া। হইতা যদি মোহনের মানুষ আমার পানে চাহিয়া, বিলাস তার মালা খানি দিতাম যে পরাইয়া, বিলাস তার মালা খানি দিতাম যে পরাইয়া। কোপায় বাঁধা রাখতাম তুমি জানো মরিয়া, পিতা তোর বাঁধা রাখতাম মন পানো দিয়া, মন পানো বাঁধা রাখতাম মন পানো দিয়া। বাহ, কি চমৎকার কণ্ঠমালা। কি যুবরাজ, তার সময় আপনি এখানে? মধুবাকার সুর আবার ঘুম ভাঙিয়ে দিয়েছে মালা। তোমার গান শুনে আমি তোমার কাছে ছুটে এসেছি। তাই বুঝি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনছিলেন কেমন? শুধু গান শুনছি না মালা, আরো ভাবছি। তবে তো ভাবতে করি তোমার গানের কি জবাব হতে পারে? শোনো 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 চাঁদরু, শুনো শুনো চাঁদরু, বসি বলি যে তোমারে, তোমার প্রেমে পাগল হয়ে ঘুরি বনে বনে। শুনো শুনো চাঁদরু, বসি বলি যে তোমারে, তোমার গান মন যে আমার কেমন কেমন করে, তোমার গান মন যে আমার কেমন কেমন করে।
মন দিলে যে মন মিলে নইলে পাওয়া যায় ভালোবাসা যে ভালোবাসা যারে যে জন ভাবে বুঝা যায় মন দিলে যে মন মিলে ভাবে বুঝা যায় ভালোবাসা যারে যে জন ভাবে বুঝা যায় ভালোবাসা যারে যে জন ভাবে বুঝা যায়। তাহলে আপনি বুঝে নিয়েছেন কেমন? হ্যালো হ্যালো এত সুন্দর কথাটি বুঝতে পারলে না মালা? যুবরাজ, বলো মালা। সত্যি কি আপনি আগামীকাল চলে যাবেন? তাই তো ভাবছি না মালা। যুবরাজ, এখনই আপনাকে আমাদের গায়ে ছেড়ে আমি যেতে দিতে চাইছি না। আপনাকে আরো কিছুদিন আমাদের গায়ে থাকতে হবে। কেন মালা? কেন জবাব আজ আমি দিতে পারছি না, তবে আপনাকে ছেড়ে দিতে আমাদের মন চাইছে না যুবরাজ। মালা, হ্যাঁ যুবরাজ, আপনি প্রতিদিন শিকারে বেরোবেন আর আমি আপনার পেছনে পেছনে থেকে আপনার কাজে সহযোগিতা করব। আপনি প্রতিদিন বিকেলে ওই পদ্মপুকুর ঘাটে বসে পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করবেন আর আমি আপনার পেছনে পেছনে বসে সেই সৌন্দর্য উপভোগ করব। মালা, সত্যিই তুমি মহৎ মালা। আমি যেই ভেবে পাচ্ছি না তোমার ওই হৃদয়টা কি দিয়ে করা, এত অল্প সময়ে আমাকে তুমি এত আপন করে মেনে নিলে, তা আমি ভাবতে পারিনি মালা। কোন শালারে রাত দুপুরে বাসুদেবের নাতির সঙ্গে কুচুর গুজুর করছে? তোর মাথাটা আমি একেবারে কাটিয়ে দেব না। আরে যুবরাজ, তুমি এখানে? আমি ভেবেছিলাম না এই নন্দী ছেড়ে ফটিক না। দাদু, আর তোকে যে কি বলবো রে পেতনি, রাত দুপুরে ঘরের বাইরে আসতে তোর ভয় করে না? কি করবো দাদু, এই ঘুম যে আমার আসে না তাই। এই যুবরাজকে ডেকে এনে তাই বুঝে একটু ঘুম পাড়াছিস, তাই না? দাদু, তুমি কিছু মনে করো না ভাই, আমি তাই তোমাকে প্রথম দেখেছি কিনা, তাই তোমার ঘুম ভাঙিয়ে আমি একটু বকাঝকা করেছি। এই হঠাৎ ছেড়ি পেতনি এই লোকটি সারাদিন শিকার করে ঘুরে আসে, আর তুমি বাবা কিনা? দাদু, যা যা বাড়ি যা, লইলে এই লাঠির আঘাতে তোকে একেবারে। আরে যাচ্ছি, পুরো ভূত দেখা। কি বলে গেল? বুড়ে বুড়ে ভূত। যাও ভাই, তুমি এবার একটু নির্জনে দে, তুমি ঘুমিয়ে পড়ো ভাই। চলো দাদু। বেশ, তবে এসো ভাই। কতদিন হচ্ছে শিকারে গেছে, কিন্তু সে এখনো রাজ দরবারে ফিরে আসছে না কেন? যুবরাজ, তুমি শিকার প্রিয় মহারাজ। শিকারের বিষয় বিভাগ আমার মনে হয় সেই জন্য ফিরতে বিলম্ব হচ্ছে মহারাজ। অসম্ভব হবে না। আমার মনে হয় বিজয় কুমারের কোনো সমস্যা হয়েছে। হ্যালো হ্যালো, আর এসে অতি সত্যি রাস্তার পরে ফিরে আসতো। বললো অবশ্যই ফিরে আসতেন তারা। আমি জানি অল্লখা বিজয় কুমারের অতি প্রিয় পাত্র, তাই তাকে বিপদে ফেলে রেখে সে রাজ দরবারে আসতে পারেনি। তবে কি মহারাজ বলতে চান?
ওই যুবরাজ সত্যি সত্যি কোনো বিপদের সম্মুখ হয়েছে। বলছি আমার মন তাই বলছে, যার দেরি করো না, যাও। ঠিক আছে জনাব। সৈন্য সামন্ত নেই, তুমি তন্ন তন্ন করে খুঁজে বিজয় কুমারকে তুমি রাজদরবারে নিয়ে আসবে, তারপরেই আমি শান্তি পাবো। ঠিক আছে জনাব, আপনার কথা এবার শুনে যাচ্ছ। আমি আগামীকাল ছুড়ে যাবো সেই যুবরাজ বিজয় কুমারের সন্ধানে। তারপর যেমন করে যুবরাজ বিজয় কুমারকে খুঁজে এসে আপনার এই ছাত্রকে হাজির করবো জনাব। আমি যে ভেবে পাচ্ছি না কেন বিজয় কুমার এত বিলম্ব করছে, রাজদরবারে ফিরে আসছে না। ঠাকুর, তুমি তো জানো শৈশবে সেই মাকে হারিয়ে আমি বৃষ্টি স্ত্রীয়ে তাকে আমি এত বড় লালন পালন করেছি, তার অনুপস্থিতিতে আমি রাজকার্য যে পরিচালনা করতে পারছি না। বলুন দাওয়ানজি, আপনার কি সংবাদ? এর কারণ গত বছরে বন্যা সেখানটার প্রধান নাকি খুবই বিপদগ্রস্ত, খুবই তো বিপদগ্রস্ত। তাই ওরা এবছর রাজপালিত অস্বীকার করে এবছর রাজকোষ দিতে তারা অস্বীকার করছে মহারাজ। আর তাই শুনে আপনারা সনন্দের রাজদরবারে চলে এসেছে। তা নয় মহারাজ, তা নয় মহারাজ, আমি পরিষ্কার তাদের বলে গেছি, আমি পরিষ্কার ভাবে তাদেরকে জানিয়ে এসেছি, যদি তারা এক সপ্তাহের মধ্যে যদি তারা এক সপ্তাহের ভিতরে রাজকোষ দিতে অস্বীকার করে তাহলে এই চৌবুক্তির বিনিময় রাজকোষ আদায় করে নেবে মহারাজ। হবে তাই করতে হবে, নইলে যে আমাদের পথে বসতে হবে, না খেয়ে পড়বে। রাজদরবার এলো, দাও যাও। রাজপুরের পরিমাণ থাকে রাজকর যাতে পরিপূর্ণ ভাবে আদায় করা যায় সেই ব্যবস্থাই করতে হবে দেওয়ানজি। সামান্য প্রজাদের চেষ্টা করতে হয়, সেটা আমার খুব ভালো করে জানা আছে। তার অপরাধ তাই নাকি? বেশ, তাহলে তো যা, আমি এই শয়তানকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বিদ্রোহী করার প্রতিফল কত ভয়ঙ্কর। বিদ্রোহ করবে কেন? হবে সর্বোচ্চ আচ্ছা ঠিকাই 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 রাজকোষ একটি চাবুকের খা বললে আমার এই হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। তুই
কি বলতেছো তো সমান বাবাজি? আমি বলতে চাই এই চাষারা হচ্ছে আমাদের পান, আর ওদের গায়ে একটি চাবুকের ঘা পড়লে তবে কি তুমি বাবাজি ওই সব ছোট লোকের দলে নয়, নের দলে, নের দলে নয়টা কি রোদে বলে বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলিয়ে ধন ভান্ডার পূর্ণ করে দেয়, আর তাদের মনে গাছ চালাচ্ছেন চাবুকের মধ্যে চাবুক, ওই তা হাতে আমি তা কখনো দেবো না। ওদের বলে বিদ্রোহ করবো, আপনার হাতে চাবুককারী নেই, আপনাদের পাল্টা জবাব দিতে আমি বাধ্য থাকিব। বাস, তোমার কথাগুলি আমার স্মরণ থাকবে বাবাজি। তবে আমরা যেগুলি কেন করছি সেটাকে একবার ভেবে দেখেছো? তুমি ভাই আমাকে রক্ষা করতে পিস্তুল হাতে ছুটে এসো। আমি সেনাপতি পুত্র সুমনশীল, ন্যায়ের প্রহরী। এর প্রজারি গরিবের বন্ধু। তা তোমার বিবাদ আমি চুপ করে বসে থাকতে পারলাম না বন্ধু। যাও বন্ধু, তুমি মুক্ত। বেশ, ঠিক আছে ভাই, ওই গায়ে ফিরে গিয়ে তোমার উপকারের কথা বলবো না। আর ওই কাঞ্চননগর যে বলবো আমার একটা লোক আছে, সে নয়ের প্রজারি সুমন সিং। সুমন সিং, আমি বিদায় ভাই, আমি বিদায়, আমি বিদায়। আমিও সুমনশীল, যতক্ষণই আমার হাতে অস্ত্রখানা থাকবে কেউ আমার ন্যায় ধ্বংস দিতে দেব না। না, কতক্ষণ হলে গিয়েছে, এখন সব ফিরছে না। ওকে না দেখা পর্যন্ত আমার ঘর থেকে কিছুতে মন টিকছে না। ঠিক আছে, এই সুযোগে আমি মালটা গেতে নি। আরে কার লাগিয়া, আমি কার লাগিয়া গাতির সখী বকুল ফুলের মালা। পরে নিশি রাইতে কুঞ্জ হবনে, ঋষি রাইতে কুঞ্জ হবনে আসবে কি শ্যাম কালারে। আমি কার লাগিয়া, ও কামরু ভাই, আমি কার লাগিয়া গাতির সখী বকুল ফুলের মালা। আমি কার লাগিয়া গাতির সখী বকুল ফুলের মালা। নিশি রাইতে কুঞ্জ হবনে, নিশি রাইতে কুঞ্জ হবনে আসবে কি শ্যাম কালারে। তুমি কার লাগিয়া, আমি কার লাগিয়া গাতির সখী বকুল ফুলের মালা। আমি কার লাগিয়া গাতির সখী বকুল ফুলের মালা। কৃষ্ণ তোমার কাঙ্গাল বেশি বাজাই যখন বাসি, সুরে সুরে বলো তারে করতে চরণ দাসী রে, করতে চরণ দাসী। কৃষ্ণ তোমার কাঙ্গাল বেশে বাজাই যখন বাসি, সুরে সুরে বলো তারে করতে চরণ দাসী রে, করতে চরণ দাসী। নিশি রাইতে কুঞ্জ বনে, নিশি
ফুলের মালা আমি কার লাগিয়া গানের সখী বকুল ফুলের মালা কেন যুবরাজ নইলে এতদিন হলো তোমাদের এখানে এসেছি, আর আমার দেশে ফিরে যেতে মন চাচ্ছে না। আমি একটা সামান্য নারী, এমন মাঝে আমার কি আছে যে আমাকে ছেড়ে দিতে চাইছেন না? যদি বলি তোমার মাঝে সে জিনিস আছে মালা, বলুন যুবরাজ, কি গুণ আছে আমার মাঝে? এখন বলবো না। বেশ, তাহলে আমিও চলে যাচ্ছি। যেও না যেও না দেখো না দেখো না বন্ধু বলি যে তোমার অসময়ে ভালোবাসা ভালো নাই লাগে, অসময়ে ভালোবাসা ভালো নাই লাগে। তুমি আমার জীবন সাথে কেন পাবো পাহাড়, তোমায় নিয়ে বাঁধবো কন্যা চির সুখের ঘর, তোমায় নিয়ে বাঁধবো কন্যা চির সুখের ঘর। আজি হতে জীবন তবু সবই নাম তোমারে, মজনু যেমন মজিদ লাগে, লাইনের প্রেমে মজনু যেমন মজিদ লাগে বাহারে। যুবরাজ বলো মালা, এসো এসো যুবরাজ, কাছে এসো। মালা তো খুল, এই জনসুযোগ সাক্ষী রেখে তোমার গলায় আমি হৃদয়ের মালা পরিয়ে দিলাম। মৌবি হয়ে গেল। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। মালা
খোদার পরে তোমায় আমি বড় বলে জানি আমি তোমার বউ তুমি আমার স্বামী খোদার পরে তোমায় আমি বড় বলে জানি আজকে দুজন দুজনাতে পেয়েছি দেখাই আজকে দুজন দুজনাতে পেয়েছি দেখাই আমি তোমার মাঝে মিশে যেতে চাই তুমি যে আমার স্বামী আমি বুঝবো তারপরে তোমায় আমি বড় বলে জানি আমি তোমার বধূ তুমি আমার স্বামী তারপরে তোমায় আমি বড় বলে জানি আমি তোমার খোদার পরে তোমায় আমি বড় বলে জানি দূর হুজুর দুষ্ট কোথাকার হুজুর শিকারটা হাত ছাড়া হবে কেন? এখন দেখি যে অনায়াসে শিকার ধরা দিচ্ছে, এবার হুজুরকে খাস শিকারই বলতে হয়। চুপ করে বললো আগে মল্লুকা হুজুর। খেয়ালি না করে কেন এখানে এসেছিস বল? মালা ছিঁড়ে ফেলুন হুজুর। কেন কি হলো তো? আমার না হুজুর আপনার। আজকে আমি দূর থেকে দেখছি আমাদের সেনাপতি রাবণ বেটা এসে পড়েছে। সেনাপতি রাবণ? হ্যাঁ, কোথায় সে? হয়তো কোথায় আত্মগোপন করে আছে। আপনি দেরি করবেন না হুজুর, মালাটা ছিঁড়ে ফেলুন। এই নে কাছে রাখ এটা। এবার কেটে পড়ুন, এবার চলুন এখান থেকে কেটে পড়ি। বলুন কি সংবাদ সেনাপতি মশাই? মহারাজের আদেশ, এই মুহূর্তে আপনাকে আমার সাথে রাজমহলে ফিরে যেতে হবে। তিনি আপনার জন্য খুব চিন্তিত। পিতা আমার জন্য চিন্তা করছে? হ্যাঁ, ঠিক আছে সেনাপতি মশাই, আর আমি এই মুহূর্তে এখন আর দেরি করতে চাই না। তাই তো, চলুন সেনাপতি মশাই, চলো মল্লুক্ষা। আজ্ঞা আপনারা যান হুজুর। এই ফাঁকে এইবার আমি ওই বাসুদেব বেটার কাছে সংবাদটা বুঝে দেখি, তারপরে মালার সাথে একটু দেখাটাই করি আসি। আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। মহারাজ, বিজয় কুমার কি অপরাধ করেছে? বলো, বলতে আমি সাহস পাচ্ছি না যারা। ভয় বলো। ওই যুবরাজ সেখানে সামান্য এক ছোট টাকার মেয়ের প্রেমে পড়েছেন মহারাজ। কারণ আপনার মামলা ধুলাই সাত করে দিয়েছে। বিজয় কুমারের বিরুদ্ধে এত বড় কুচ্ছ রটনা করতে তোমার জিহ্বাটা নষ্ট হলো না? আমি এক বিধ মিথ্যা বলছি না দাদা। ওই যুবরাজকে খুঁজতে গিয়ে আমি সচক্ষে দেখে গেছি সেই ছোট টাকার মেয়েটা ওই যুবরাজের বাহুবন্ধনে। চুপ করো রাবণ সেন, আমি তো ভেবে পাচ্ছি না বিজয় কুমার কেমন করে এই ছোট লোকের বাচ্চাটাকে ভালোবাসতে পারে। আমি যেতে ভাবছি মহারাজ, যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা সাত করে দিতে পারলো? সম্ভব তো হতে আমি দেব না। ওর কথা যদি সত্য হয় তাহলে এই রাজ দরবারে আমি যুবরাজের বিচার করব। তাই কথা জানাব।
হয়তো আপনার মাথায় কোনো একটা ছাপ আগে রেখেছে, দ্বিধাবোধ করবে না। তবে তারপরে যুবরাজকে ডেকে আবার সব ব্যাপারে জিজ্ঞাসা করুন জনাব, আমার অভিযোগ সত্য কিনা। এই কাছিস, যুবরাজকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন পিতা? তুমি নাকি শিকারে গিয়ে এক ভিখারির মেয়েকে ভালোবেসেছো? পিতা, এ কথা আপনি কার কাছে শুনেছেন পিতা? সেনাপতি রাবণ সিং বলেছে। বলো, রাবণ সিং যা বলেছে কথাগুলোকে মিথ্যা না সত্য? সত্যিই পিতা। তুমি আমার পুত্র হয়ে কেমন করে এক ভিখারির মেয়েকে তুমি প্রেমে পড়ে গেলে, আর এই রাজ দরবারের মান সম্মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিবে, এই সাহস তুমি কোথায় পেয়েছো? ভিখারি বলে ওরা কি মানুষ নয় পিতা? রাজ দরবারের যে নিয়ম, রাজনীতির যে নিয়ম, সেই নিয়ম তুমি ভঙ্গ করেছো। তাই বিধাতা আশঙ্কাকে দিয়ে এই পৃথিবীতে পাঠায়নি পিতা। তবে তবে কেন ওরা, তবে আপনার কাছে এত তুচ্ছ নগণ্য? তাই তুমি তোমার পদমর্যাদার কথা ভুলে গিয়েছো। ভুলে গিয়ে এই ভিখারির প্রেমে পড়ে তুমি এই রাজ দরবারকে কুলসিত করেছো। আমি 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 ভেবেই পাচ্ছি না। আমি জানি মানুষকে ঘৃণা করা কোনো ধর্মে লিপিবদ্ধ নয়। না, ধর্মের বাড়ি তোমার মানি না আমি। আমার আদেশ, ওই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর আজ থেকে তোমার শিকারে যাওয়া বন্ধ। রাজ দরবারের ভিতরেই তোমাকে গৃহবন্দী হিসাবে থাকতে হবে। আমি যাচ্ছি পিতা, তবে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। মানুষ পদমর্যাদার মোহে পড়ে মানুষকে মানুষ বলে মনে পড়ে না। এই অন্যায় শাসনকে আমি মেনে নিতে পারবো না পিতা। আমি এই অন্যায় শাসনকে মেনে নিতে পারবো না। আমার কথা সত্যি কিনা? হ্যাঁ, সবই শুনলাম, সবই সত্য। আমার মনে হয় সেই লম্পট ভিখারি পশুদেরকে শাস্তি করা প্রয়োজন জনাব। তুমি ঠিকই বলেছো রাবণ সিং। আগে সেই বাসুদেব বেটাকে আমি দেখতে চাই। আর কত বড় শ্রদ্ধা আর লাকড়িকে লেলিয়ে দিয়েছে আমার বিজয় কুমারের পিছনে, আমার মাথাটা ছোট করে দেবে। এটাই তো বুঝি জনাব। তবে আমি ছুড়ে দেবো সেই পুরোটা সন্ধানে। তাই যাও রাবণ সিং, যেমন করে হোক ছলে বলে করে কৌশলে ওটাই রাজ দরবারে হাজির করবে। ঠিক আছে জনাব, আপনার কথাগুলো আবার খুব ভালোভাবে পালন করছি। আশ্চর্য, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই ছেলে কিনা তার জন্মদাতা পিতার আদর্শের কথা ভুলে গিয়েছে। বেশ, আমিও রাজা সূর্যবাহন কেমন করে যে সেই শাস্তি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তাই আমি দেখতে পাচ্ছি না। রাবণ করে হোক, সেই সবাইকে আমাকে খুঁজে বের করতেই হবে। ওই তো সেই বসে মেয়েটা তাহলে পাত্র নেই, আগুনের চারিদিকে ছোটাছুটি করছে। চমৎকার রূপটা তাহলে আগুনের ছোটা যেন তার রূপের ছোটা তারই দিকে ছিটতে পড়ছে। আগে আমি এই সমাপনার কাজ শেষ করে নি, তারপর হবে রূপসীর পালা। ওগো কে কোথায় আছে বাঁচাও! রাজার লোকেরা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে।
আমি আমি আর যাব না ওই ডাকাতের চিড়িয়াখানায়। না! না, আমি যাব না। তোকে হবে মরতে যদি হয় আমার এই বাবা দাদার বিরুদ্ধে আমি মরবো। তবু আমি এই বিটা ছেড়ে আমি এই বিটা ছেড়ে আমি আর কোথাও যাব না। তুমি কি এই গরিব দুঃখী মানুষের জন্য এই রাজ প্রাসাদে বানাওনি? এমন ওকে আর চাবুক মারবে না সেনাপতি মশাই, আমার দাদুকে আপনি ছেড়ে দিন। তুই কেন এসেছিস আমাকে আমার কাছে? আমাকে রক্ষা করতে কেন এসেছিস? শোনেন শোনেন সেনাপতি, হই না বলি যে আপনারে দাদুকে মোর ছেড়ে দেন গো, ধরি আপনার পাহাড়ি, ধরি আপনার পাহাড়। বাজবো না জীবনে আমার দাদু, বাজবো না জীবনে দাদু, দাদু। করছে কেন? তা থেকে সে সাফল্য হতে পারেনি। দরবারে আপনার তুমি তুমি সেই বাসুদেব? মহারাজ, আমি সেই বাসুদেবের সর্দার, আমি সেই বাসুদেব।
তুমি আমার পুত্রের পিছনে তোমার নাতিকে লেলিয়ে দিয়েছো কেন? বলো, জবাব দাও রাসেল। মহারাজ, আপনি আপনি যা বলছেন আমি কিছুই বলতে পারবো না মহারাজ, আমি কিছুই বলতে পারবো না। বলতে হবে তোকে, হবে রে হারামজাদা। অনেক কেউ স্বীকার করতে পারো তোমার নাতি যুবরাজ বিজয় কুমারকে ভালোবাসে না। না, আমার রাত্রি এই বিজয় কুমারকে কোনোদিন ভালোবাসতে পারে না। আমি চার চোখে দেখে এসেছি। সে হরে রাধার পুত্র। পরেও তুমি বলতে চাও সম্পূর্ণ মিথ্যা। বিশ্বাস করুন মহারাজ, আমি হের বিন্দু বাচ্চা, আমি কিছুই জানি না মহারাজ। আমি আগে যদি জানতাম তাহলে ওই শয়তানকে নিয়েছে আমি কমান্ডে হত্যা করে বেরোতাম। কেন 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 সে বামন হয়ে তাদের দিকে হাত বাড়াবে কেন? শাস্তির ভয়ে সত্যকে লুকানোর চেষ্টা করো না সর্দার। জবাব তুমি করেছো, তার যে কি শাস্তি হতে পারে আমি ভেবেই পাচ্ছি না। মহারাজ, যুবরাজ বিজয় কুমার উপরে কলঙ্কের কালিমায় একে দেওয়ার বিনিময়ে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ঠিকই বলেছেন দারোয়ানজি, আমি ওই শয়তানকে দিলাম মৃত্যু। তুমি আমাকে উপহার দেবে, পবিত্র করবো। এমন নিষ্ঠুর কাজ করবেন না। এবার কার মতো একটু সুযোগ দেন মহারাজ। আমি আপনার পায়ে ধরে বলছি মহারাজ, যে অপরাধ তুই করেছিস সে অপরাধের কোনো খবর নেই। না মহারাজ, এই মহারাজ, বেশ, তবে এই রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, যদি আমি কোনো পাপ না করে থাকি তবে এই হত্যার বদলে আপনাকে এর প্রতিফল নিতে হবে মহারাজ, এর প্রতিফল নিতে হবে। তোকে কেমন করে চেষ্টা করতে হয় সেটা আবার ভালো করে জানা। মহারাজকে এর প্রতিফল ভোগ করতে হতো মহারাজ। আপনি যে দেখুন তো কোন পাগলের দ্বার ভেঙে চলে আসার জন্য চেষ্টা করছে, তাকে দরবারে আসতে দিন। ঠিক আছে মহারাজ। আপনিও যান দেওয়ানজি, দেখে আসুন কে সেই পাগলেরই। যাচ্ছি মহারাজ। সেই নারী, তার অভিযোগ
বসুদেবের নাতনি মহারাজ। তুমি সেই বাসুদেবের নাতনি? এবার বলুন মহারাজ, আমার দাদু কোথায়? এবার বলুন মহারাজ, আমার দাদু কোথায়? তাকে যে আমি নিয়ে যেতে এসেছি। তাকে আর নিয়ে যেতে পারবে না নারী। কিছুক্ষণ পরে দেখতে পাবে তার চিহ্নসী। মহারাজ না, মহারাজ না, আমি আমার দাদুর কাছে যাব। দাদু, তুমি এখান থেকে আরেকটি অগ্রসর হতে পারবে না। আর সেই শাস্তি, তোমার দাদুর শাস্তিটা নিজ চোখে দেখে যাও। জান দেওয়ানজি, রাবণকে ডেকে পাঠিয়ে দে। ঠিক আছে মহারাজ। শোনেন শোনেন ওহ মোর গোরাজ, বলি যে নাহারে গোস রাজন গোয়া সে হয়তো এতক্ষণ তার শিরচ্ছেদ হয়ে গেছে। মহারাজ না, আমার দাদুকে আপনি ফিরিয়ে দেন মহারাজ। আমার দাদুকে ছাড়া আমি যে কিছুতেই বেঁচে থাকতে পারবো না। দাদুকে ফিরে পাবে না। তোমার অপরাধের জন্য তোমার দাদু আরে জগতে নেই নারী। এই দেখো এখানে তোমার দাদু তুমি আর নাই দাদু, আমাকে রেখে তুমি কোথায় গেলে দাদু? বলো দাদু বলো, এবার আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? একই কার করুণা আর্তনাদে ভেসে আসছে? কে কে সেই নির্যাতিত নারী? একই মালা তুমি? শোনেন শোনেন
মালা ও মহান আমার কেহ নাই। বলো বলো যুবরাজ বলো, এবার আমি কাকে নিয়ে বেঁচে কোথায় যা কি করি দাদু বিনে এই সংসারে আমার কেহ নাই। ও মহান আমার কেহ নাই। আমার অপরাধ ক্ষমা করো মালা, আমি বুঝতে পারিনি এই রাজপ্রাসাদে এমন একটা হয়ে যাবে মালা। বলুন পিতা, কেন কেন তুমি নিরপরাধ বাসুদেবকে হত্যা করেছো? আপনার কি ক্ষতি করেছিল? ওই বাসুদেবের সন্তান পিতা হয়ে পুত্রের কাছে কৈফিয়ত দিতে হবে। যুবরাজ বলো মালা, এবার বলো যুবরাজ, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। বলো যুবরাজ মালা। বলো। পিতা, এই নারীর আজ আর কিছুই নেই, সে আজ সর্বহারা। তাই আপনার কাছে আমার অনুরোধ, এই নারীকে চাকরানি হিসাবে এই প্রাসাদে একটু ঠাঁই দিন পিতা, প্রাসাদে একটু ঠাঁই দাও। যেই নারীর জন্য আমার মান সম্মান ইজ্জত ধুলোর সঙ্গে মিশে গেছে, আর তাকে আমি প্রাসাদে দেব আশ্রয়। আমার এই কুলোটা নারীকে ঘরে ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। না পিতা, তুমি 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 কি মানুষ? এর প্রতিবাদ করতে এলে তোমাকে ওর সঙ্গে ওই পথে নেমে যেতে হবে। না, ও সে যাবে না, যাবে না। না, সে আমাদের বাসাতেই থাকবে, তাকে আমি পথে নেমে যেতে দেব না। ওর সঙ্গে তোমাকে ওই পথে নেমে যেতে হবে। পিতা, আজ আমার আদেশ, পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করব না। বেশ, যদি তাই হয়, আমি এই রাজ দরবারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি 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 যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি, যাদের নিয়ে আপনি তাসে রাজত্ব করছেন, সে রাজত্ব কোনো আর আপনার থাকবে না পিতা, আর আপনার থাকবে না, থাকবে না। জ্বলে পড়ে আগুনে ছারখার হয়ে যাবে পিতা, ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। এসো মালা। দেখলেন তো মহারাজ, পরের কি পরিণাম? সামান্য সামান্য একটা নারীর মুখে পড়ে যুবরাজ যুবরাজ আপনাকে বলতো সে ভুলে যেতে দ্বিধাবোধ করলো না। জানা যাক, সবাই একে একে চলে যাক। আমাকে এতটুকু ভেঙে পড়লে চলবে না। এই অন্যায়ের বিচার এই রাজ দরবারে আমি করেই যাব। আছে জানা।
এই নির্জন জায়গাটিতে বসে একটু বিশ্রাম করি। কে কে এখানে বসে আছে? আমার এতদিনকার সাধনা ভঙ্গ করলি, আমি তোদের অভিশাপ দিচ্ছি। না বাবা না, আমাদেরকে অভিশাপ দেবেন না। আমরা খুব বিপদে পড়ে আপনার এখানে ছুটে এসেছি। আপনার পায়ে ধরে বলছি, আজ 10 বছর যাবৎ আমি এখানে তপস্যা করছি, আর তোরে আগমনে আমার সকল সাধনা ভঙ্গ হয়ে গেল। আবার আগমনে? আহা, আপনার তপস্যা। আরে পাপিষ্টা, তুই কি জানিস না নারী মনে মানুষ বেগাতা শিক্ষা পর্যন্ত করে যায়। তাই তো আমি স্ত্রী কন্যা সব ত্যাগ করে আমি এই নির্জনে বসে ঈশ্বরকে সাধনা করছি। আর তুই কিনা আমার সকল সাধনা ভঙ্গ করে দিলি। আমি তোকে অভিশাপ দেবো। বাবা, আমরা না জেনে তোমার ওই ধ্যান ভঙ্গ করেছি, তুমি আমাদের ক্ষমা করো বাবা। ক্ষমা? না না, ক্ষমা তোরা পাবিনি, শাস্তি তোদের পেতেই হবে। বাবা, আপনার দুটি পায়ে ধরে বলছি, এবারকার মতো আমাদের প্রাণ ভিক্ষা দিন। আমাকে স্পর্শ করবি না পাপিষ্ঠ নারী। শুনো শুনো সাধু বাবা, ও বাবা ধরিবি তোমার পায়ে, সর্বহারায়া আমরা দুজন গো, ওহিলা ঘুরি বলে ওরে গো সাধু বাবা বাবা গো। সর্বহারায়া আমরা দুজন গো, ওহিলা ঘুরি বনে বনে, এই জাগতে আমরা দুনা গো, ওহিলা আমার কেহ না আয় গো সাধু বাবা বাবা গো। বাবা, এবার একটু দয়া করুন বাবা, আমরা সব হারি এই পথে পথে ঘুরছি। আজকের এই রাতটা তোমার এখানে কাটিয়ে দিতে চাই। নিশ্চয় স্বামী স্ত্রী না বাবা, মনে মনে জানি ঠিকই, কিন্তু এখনো বিয়ের কাজ সম্পন্ন হয়নি। তাহলে তোরা দুইজন প্রেমের বৈরাগী? তাও বলতে পারেন। আয় তোরা আমার সঙ্গে আগে বিয়ের কাজটা সম্পন্ন সারে দি, তারপরে পথুষে চলে যাব দানবের আশ্রয়। তাই চলুন বাবা। তবে ভয় পাওয়ার কিছু নাই, সে যেমন জনদরদি তেমন গরিবের বন্ধু। উপবাসী প্রজাদের মুখে তুলে দেয় ভান অন্ন, আর বস্ত্রহীন মানুষকে যোগায় বস্ত্র, আর আশ্রয়হীন মানুষকে দেয় আশ্রয়।
তাই সেখানে গেলে তোরে কোনো ভয় থাকবে না। এবার আয় আমার সঙ্গে। তাই চলো সাধু বাবা। আজ আমি ডাকাতি করছি, ওই রাজার চোখে আমি ঘৃণ্য ডাকাত। কিন্তু কেন কেন আমরা আজ ডাকাত? ওই রাজা সূর্যবাবু লোকের আমাকে ডাকাত বানিয়েছে। ওই কাঞ্চননগরে বোধহয় না খায় দিন কাটাচ্ছে। আর যদি তার উপরেও রাজার লোককে রাজ্য দিতে হবে, নইলে অত্যাচারের শোষকের চাকা ঘুরতে থাকবে। কিন্তু কেন কিন্তু কেন 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 আমরা নির্যাতন সহ্য করব? রাজার অত্যাচার চোখ বুঝে সহ্য করব না। তাই করতে হবে ভাই। স্ত্রী পুত্রের বয়সে থাকতে হলেই সংগ্রাম চালাতে হবে। অত্যাচারী রাজার পতন ঘটিয়ে নতুন রাজা বানাতে হবে। তাই আমরা করব শ্যামল ভাই। রাজস্ব আদায় করতে এলেই তাদের রাজস্ব দিবে না। প্রয়োজন হলে একটি রাজা লোক যেন ফেরত না দেয়, সেই ব্যবস্থাই করতে হবে। তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই করব ভাই। বেশ, এবার তোমরা যাও। আমার উদ্দেশ্য সকল জনতার মাঝে ঘোষণা করে দিবে। তাই করব শ্যামল ভাই। আমি আমার কৌশিককে দেখে নিব। একদিন তুমি আমার পিঠে চাবুক মেরেছিলে, সেই চাবুকের ঠাকুর আমার আজও ছিঁড়ে ছিঁড়ে দেখে আছে। যতদিন পর্যন্ত আমি প্রতিশোধ দিতে না পারবো, ততদিন এই শ্যামল খাস তার শীতল হবে না। জনদরদি শ্যামল খা। হ্যাঁ, আমি সেই দরদি শ্যামল খা। আজ আমরা পথের ভিখারি, তাই তোমরা তোমার নাম শুনে আমার কাছে ছুটে এসেছি শ্যামল ভাই, একটু আশ্রয়ের সন্ধানে। বলো বলো ভাই, তোমার কাছে কি একটু আশ্রয় পাবো? যদি তোমরা রাজার গুপ্ত কোঠে না থাকো, তোমাদের আশ্রয় চিরদিন এই শ্যামল খারাপ করা থাকবে। ভাইজান, সত্যি তুমি বহুত ভাইজান। কি বললি বোন? তুই আমাকে ভাইজান বলে সম্বোধন করলি, তার নাম শুনলে সবাই ঘৃণায় চোখ ফিরিয়ে নেবে। আর তুই নাকি তাকে ভাইজান বললি? সবাই তোমাকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেও তুমি আমার কাছে ভাইজান হয়েই থাকবে। কাছে বোন, আজ আমার হৃদয়টা মমতা জাগিয়ে তুলেছিস। আমি তোকে দু হাত পড়ে দিই। আয় বোন আয়, তুই আমার কাছে আয়। বিদায় ভাইজান। আয় ভাই, তুই আমার কাছে আয়। ছোটবেলায় থেকেই আমি ভাই বোনের কাছে থেকে বঞ্চিত, তাই আমি দস্য শ্যামলকা হলেও তো মানুষ। তোদের ভাইজান হয়ে চিরদিন বেঁচে থাকবো ভাই। আয় আয়, তোর আমার সাথে আয়, তোর আমার সাথে তাই চলো ভাই।
তোমাকে আমি সব কথা খুলে বলবো। বেশ, বলুন আপনার সে কি পৌরাণিক কথা? কথাটা হচ্ছে ওই সিংহাসন নেই, সিংহাসন নেই, সিংহাসন নেই, কিন্তু কথাটা হচ্ছে খুবই গোপনীয়। মানে আমরা দুজনই তো হচ্ছি রাজার গোলাম, মানে হুকুমের চাকর। কিন্তু আমরা চাকর হতে যাবো কেন? তবে কথাটা হচ্ছে আমাদের বুদ্ধির জন্য যখন সবকিছু হচ্ছে, তখন আমরা রাজার গোলাম হয়ে থাকবো কেন? নিজের বুদ্ধির জোরে ওই সিংহাসনটা আমরা হাত করে নেব। কেমন করে? আমি জানি তোমার বুদ্ধি খুবই তীক্ষ্ণ। তাই যুবরাজ যখন রাজপ্রাসাদ থেকে চলে গেলেন, এবার আমাদের পথ কিছুটা পরিষ্কার হয়ে গেছে। এবার ওই রাজা সূর্যবাহুকে হত্যা করতে পারলে ওই সিংহাসনটা আর যাই কোথায়? এতে আমার লাভ লাভ নিশ্চয় আছে, যদি তুমি আমার কথা মতো চলো। আমাদের কৌশলে যদি আমরা জয়ী হতে পারি, তোমার ছেলে সুমন সিং এর ছলে আমার একমাত্র কন্যার বিবাহ দিয়ে করে দেব বৈবাহিক সম্পর্ক। আর তারপর তুমি হবে ওই অর্ধরাজ্যের মালিক, আর তোমার রাজ্য তুমি চালাবে, আর আমার রাজ্য আমি চালাবো। বলো তুমি রাজি কিনা? আপনার প্রস্তাব আমি রাজি দেবান্তি। আবার কারণ আপনার এই বুদ্ধির ধরে আমি আমার দেবরাজের মালিক। হুজুর হুজুর, এই শালার শ্যামলকার গুপ্তচর সারাকে আচ্ছা করে পিটাই দে। বিশ্বাস করুন হুজুর, আমি আমি এই শ্যামলকার গুপ্তচর নয় হুজুর, আমি শ্যামলকার গুপ্তচর নয়। চাটে চাবুক দিলে আপনি বলে ফেলবে। না, আপনারা যতই চাবুক মারেন, অন্যায় অত্যাচারের চাবুকে যদি আমার পিঠটা জর্জরিত হয়ে যায়, তবু আমি মেনে নেব না। আমি সেই শ্যামলকার গুপ্তচর নয়। তুই ওই দুঃস্ব শ্যামলকার গুপ্তচর কিনা? না, সত্য কথাই বলছি হুজুর। আমি মিথ্যা না, আমি মিথ্যা কথা বলি নাই হুজুর, আমি মিথ্যা কথাই বলি নাই। আমার চাবুক আর বলতে হবে না হুজুর, এই আমি যাচ্ছি। আমি সত্য কথা, আমি জানি। সত্য কথা, না। সত্য কথা না বললে তোর পিঠে পাথর তুলে ফেলবো হারামজাদা। না না, আমি মিথ্যা কথা বলি নাই হুজুর, আমি মিথ্যা কথাই বলি নাই। আমি সত্য কথাই বলছি। আপনার সেই চাবুক বেশ, এবার যা বললো আপনার হাতের কাজ এবার শেষ করে নেন। এক কথাই যা বলছে বললো। যাচ্ছি বললুম না, আর এক কথাই যা বলছে। আরে
আরে দুনিয়ার মানুষ, তোমরা কি পারো এই অন্যায় অত্যাচারের চাবুক বন্ধ করতে? না না, অন্যায় অত্যাচার যখন চলতে থাকবে তখন সেই চাবুক কেউ বন্ধ করতে পারবে না। সত্য কথা তার মুখ থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। হুজুর, হুজুর, এ আপনার পায়ে ধরে বলছি সত্য করে বল, তুই ওই দুঃসাহস ছাগল খার না? আরে আমি মিথ্যা কথা বলতে পারছি না হুজুর। মারুন মারুন, আপনারা যত পারুন তত মারুন হুজুর, মারুন। আমি যা সত্য আমি তাই বলছি, আমি মিথ্যা কথা বলছি না। আমার মিথ্যা চাপের একটা কেন ওর গায়ের একটি চাবুক মারতে দেব না? হলো বেশটা সুমন, তুই আমার পুত্র হলো পিতা, আমি মেনে নিতে পারি না। চলে এসো বন্ধু। সে যাবে না, অস্ত্র থাকতে ওকে কেউ আটকে রাখতে পারবে না। ওরে সুমন, তুই আমার জন্য তুই আমার জীবন দিতে এসেছিস। কেন তুই আমার জন্য জীবন দিতে এসেছিস? না না, তুই ওই দুষ্যের সামনে থেকে তুই একটু দূরে সরে যা ভাই, দূরে সরে যা। তুমি কি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? তাই নিরাপদের গায়ে একটি চাবুকের ঘা আমি পড়তে দেবো না। বেশ, আমিও খাই নিয়ে যেতে দেবো না, আমিও প্রস্তুত। ঠিক আছে, জীবন থাক না, স্বীকার করবো না। তুই তবে বন্দি করতে পারেন, তবু তুমি আমার আদেশ মানবে না। ওরে ওরে, তোরা আমার কি চাও তুমি? ঠিক আছে ডাকাত, তোমার হাতের এই পিস্তল খানা বদ্ধ করো। এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। যুদ্ধটাও জানে না, যুদ্ধটাও করতে জানছেন। শ্যামল খা, আমার সাথে সাক্ষাৎ করো ভাই, আমার সাথে সাক্ষাৎ করো। চলো বন্ধু, বিদায়। বিদায় বিদায়।
সবাই তিন দিন করে মাত্র বেড়ে চলে যাচ্ছে। স্থলে পৌঁছে না। যায়। এবার আমাকে সতর্কভাবে থাকতে হবে, নইলে তো আমার সাধারণ শব্দ ব্যর্থ হয়ে যাবে। হ্যালো, দাঁড়া, আমি তোমার সাধনা ব্যর্থ হতে দেব না জীবন। কে চম্পা? তুমি কি বলতে চাও চম্পা? আমি কি বলতে চাই তুমি বোঝো না? বলো চম্পা, তুমি কি বলবে? শোনো সুমন, আবার শোনো তুমি। হ্যালো, শোনো শোনো গো সুমন বহলি যে তোমারে চম্পা বলে একবার ডাকো কাছে নেওয়া মারে, চম্পা একবার ডাকো কাছে নেওয়া মারে। চম্পা ফুলে মধু ভরা ভ্রমণ করে গুণ কাছে এসে জুড়াও বন্ধু তোমার মনের আগুন, কাছে এসে জুড়াও বন্ধু তোমার মনের আগুন। আমি তোমায় ভালো বাসি মোহনা ফুল দিয়া, তোমায় ভালোবাসি দিয়া, তোমায় আমি ভালোবাসি কোনো প্রাণ দিয়া। না চম্পা, এসব কথা যে আমি এখন ভাবতে পারছি না চম্পা। তার পূর্বে যে আমাকে বাসাতে শান্তি ফিরে আনতে হবে। আচ্ছা, আমিও চম্পাবতী। হাত বান্ধা, কি করে যে রাজকুমারকে বাস বাঁধাতে হবে আমার চম্পা ভালো মতো জানা আছে। আমাকে ডাকছো কেন ভাইজান? আয় বোন আমার কাছে আয়, এই হাতটা তোর গলে পরিয়ে দি। বাহ, কি সুন্দর মালা। সেই জন্যই তো আমি তোর জন্য নিয়ে আসি বোন, সেই জন্যই তো আমি তোর জন্য নিয়ে এসেছি। আয় বোন আমার কাছে আয়। বাকি সুন্দর তোকে মানিয়েছে, মনে হচ্ছে একেবারে তুই রাজার মেয়ে। ভাইজান, হ্যাঁ বোন। হেমল খা, বিজয়, কি হলো ভাই? না না, আমি কারোর ভাই নই, আমি তোর পরম শত্রু। স্বামী, চুপ কর কলঙ্কিনী। না, তোর ভালোবাসাকে বিশ্বাস করে আমি সবকিছু হারিয়ে আজ আমি পথে এসে দাঁড়িয়েছি। স্বামী, আর তুই কিনা একটা জঘন্য ডাকাতকে। বিজয়, চুপ কর শয়তান। নারীর মনে মুগ্ধ হয়ে তাকে বোন বলে শব্দ না করে সাধ্য সিদ্ধি করে নিচ্ছ। স্বামী, এরপরে বলতে চাও তুমি মহাপুরুষ। হুঁশিয়ার লম্পট। এমন একটা জানোয়ারকে আমি দেবতা মনে করেছিলাম, এবার বুঝতে পেরেছি তার আসল রূপ। বেরিয়ে যা,
বেরিয়ে যা বলছে, ভাইজান। বেরিয়ে যা আমার সামনে থেকে, তুই বেরিয়ে যা, নাহলে আমি তোকে খুন করে ফেলবো। না ভাইজান না, তুমি ওকে ক্ষমা করে দাও ভাইজান। ও গো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। না, আমি তোর কোনো কথাই বিশ্বাস করব না। তুই ডাইনি, তুই ব্যভিচারিণী, তুই কলঙ্কিনী। বিনা দোষী। তোর জীবন আর আমার জীবন, তোর জীবন আর আমার জীবন দুটোতে কালি। ও সাথী কেন রে জীবনে কলঙ্ক ছড়ালি। ও সাথী কেন রে জীবনে কলঙ্ক ছড়ালি। তোর জীবন আর আমার জীবন, তোর জীবন আর আমার জীবন দুটোতে কালি। সরে যাও মালা। জীবনে কলঙ্ক ছড়ালি। ও সাথী কেন তুই দূর হয়ে যাও। ছড়ালি। নিজে দোষে যদি কেউ হয়ে যায় দোষী, সারা জীবন মনে রাখে এ জগৎবাসী, এ জগৎবাসী। হয়ে যায় দোষী, সারা জীবন মনে রাখে এ জগৎবাসী। সারা জীবন বইতে হবে, সারা জীবন বইতে হবে কলঙ্কের আলি। ও সাথী জীবনে কলঙ্ক ছড়ালি। ও সাথী কেন রে জীবনে কলঙ্ক ছড়ালি। সরে যাও কলঙ্কিনী, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আমি আর তোর ওই মুখ দেখতে চাই না। সাথী ওই ওই আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার পিতা ওই হাত বাড়িয়ে বলছে, বিজয়, বিজয় তুই ওই ডাইনির পিছন ছেড়ে দে। বিজয় ফিরে আয়, ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। বলো মালা। ভাইজান তুমি বলো, ভাইজান তুমি বলো, এবার আমি কাকে নিয়ে থাকবো ভাইজান। তুই তুই কিছু ভাবিসনি বোন,
ভাই যখন ডেকেছি ও আমাকে ভুল বুঝলেও আমি আমি তোর ভাইয়ের কাজই করব বোন, আমি তোর ভাইয়ের কাজই করব। ভাইজান হ্যাঁ বোন, আমি আমি তোর মর্যাদা দিতে কখনো ভুল করব না বোন, কখনো ভুল ভাইজান। করব না। কাঁদিস নি বোন, আয় আমার সাথে, আয় আমার সাথে, ভাই, চল, আয় আমার সাথে। পিতার অবর্তমানে রাজকার্য যেন কেন নিস্তব্ধ বলে মনে হচ্ছে। চারিদিক থেকে শুধু প্রজাদের অভিযোগ আর অভিযোগ। বলতে পারিস মুল্লুক্ষা, পিতা মারা যাওয়ার পর রাজ কর্মচারীরা প্রজাদের কতটুকু শান্তি দিতে পেরেছে? তার বলবেন না হুজুর। মহারাজের মৃত্যুর পর প্রজারা থাকবে তো দূরের কথা, সব প্রজারা রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। এর কারণ রাজ কর্মচারীদের ভয়ে। শুধু প্রজারা কেন, শুধু প্রজারা কেন, আমিও তো পালিয়ে যেতাম। দিনের পর দিন রাবণ বেটা ও কৌশিকের গর্দনে দেখতে পারলে তো। তাছাড়া চাবুক জুটাতে জুটাতে আমাকে একটু অবসর পেয়েছি। আর তোকে চাবুক ঢুকাতে হবে না। এতদিন যাবৎ যে প্রজারা শোষকের চাকায় নির্যাতিত, তাদেরকে রক্ষা করতে এবার আমি শক্ত হাতে অস্ত্র ধরে নেব আর নির্মূল করব এই শয়তানিদের অত্যাচার। হ্যালো হ্যালো, তার পূর্বে নির্মূল করতে হবে আমাদের মহারাজের হত্যাকারীদের। তুমি ঠিকই বলেছ চম্পা। এদেরকে শায়েস্তা করার পূর্বে শায়েস্তা করার প্রয়োজন। শয়তান শ্যামল থাকে। সামল থাকে? হ্যাঁ হ্যাঁ চম্পা, তুমি হয়তো জানো না চম্পা, সে কত বড় বেয়াদব। তাই আমি গ্রেপ্তার করে এনে তার গায়ের চামড়া কেটে আমার পায়ে জুতো তৈরি করে নেব। তাহলে যে আপনার হত্যাকারীর প্রতিশোধ দিতে পারবেন? এ কি বলছো চম্পা? আমি বলতে চাই নির অপরাধী সমাদরকে শাস্তি না দিয়ে সত্যিকারের অপরাধকে শাস্তি দিন। সত্যিকারের অপরাধী বলতে পারো চম্পা? কে সেই সত্যিকারের অপরাধী? আপনার সেনাপতি, আপনার প্রতিদিন সেন। রাবণ আর কৌশিক সেন। তুমি এসব কি বলছো চম্পা? আমি ঠিকই বলছি। আমার পিতা সিংহাসনে নবে সেনাপতি রাবণকে দিয়ে
মরারকে হত্যা করেছে। হত্যা করেছে পিতাকে। এই হত্যাকারীর প্রমাণ শয়তান রাবণ শেখ, এবার তুই বুঝতে পারবি বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। মুল্লুক্ষা, আজ্ঞা হুজুর। যাও মুল্লুক্ষা, সেনাপতি রাবণ সিংহ কৌশিক সিংকে রাজ দরবারে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। চম্পা, তুমি এবার যাও, ওদের বিদার শেষ করে তারপরে জেনে নেব। তাই যাচ্ছি কুমার। সন্তান হয়ে আমাকে কেন স্মরণ করেছ কুমার? তোমরা দুজন আমার পিতার হত্যাকারী। শয়তান শ্যামল খা। শয়তান শ্যামল খা। মিথ্যা কথা। শ্যামল খারাই আপনি। চুপ করুন। তুমি কি বলছো যুবরাজ? আমি ঠিকই বলছি। সিংহাসনের লোভে দান চুকে নিয়ে যুক্তি করে আমার পিতাকে করেছেন হত্যা। ভেবেছিলেন যুবরাজ আর কোনোদিন প্রাসাদে ফিরবে না। এবার সত্যিকারের শয়তানের মুখোশ খুলে গেছে। তা এবার নিজ হাতে আপনাকে শাস্তি দিয়ে আমার পিতার হত্যাকারীর প্রতিশোধ দেব। এক পা অগ্রসর হলে ওকে আমি পুনর হত্যা করবো। অস্ত্র বলে বন্ধুত্ব স্বীকার করে নাও। ততক্ষণ আমার হাতে অস্ত্র থাকবে আমি বন্ধুত্ব স্বীকার করব না। বেশ, ঠিক আছে, আই তবে শয়তান। আজ তোমার দুর্দর সাপটা আমি মিটিয়ে দিই। এবার হাত বাড়িয়ে দেন।
মানে যুবরাজ হাতে হাত দুটি বাড়িয়ে দাও যুবরাজ। নইলে আমার হাতের এই পিস্তল খানা আপনার মুখ ভেদ করবে। আপনি আমাকে বন্দি করলেন দাউনজি। আহা, নইলে ওই সিংহাসনটাতে আপনাদেরই থেকে যেত। চলুন হুজুর। হ্যাঁ তাই চলো, তবে আপনি বিশ্রাম নাও গে, আমাকে একটু নিরারে ভাবতে দাও। ঠিক আছে দানজি। তুমি রাজা হবার স্বপ্নে তুমি বিভোর হয়ে আছো। তুমি এখনো জানো নাই শুধু যুবরাজকে কারারক্ষে পাঠালে হবে না, আরো একটি পরম শত্রু রয়ে গেছে। সে হচ্ছে ওই শয়তান শ্যামল খা। আর ছাড়লাম, সেই তো আমাকে দূরে সরিয়ে দিয়ে গেল। আজ 3 দিন আমি পথে পথে ঘুরছি, আজ 3 দিন আমি কিছুই খাইনি। হইতে একটা নগর দেখা যায়, দেখি আমি ওখানে কিছু খাবার পাওয়া যায় কিনা। ভিকা দেন গো না আগারবা আহাসি, ওই না ভিকা দেওয়া বাহারে। 3 দিনের ওই অনাহারে ঘুরি বনে বনে। তোমার মহিমা যে বড় বুঝা যায়, তবে রাজার সূর্যভর অসমাপ্ত জীবনে অন্ধকার নেমে আসবে কেন? যুবরাজ বিজয় কুমার কেন দিলে দিলে শুকিয়ে মরবে? এই কি আমার নিয়ন্ত্রের প্রতি এমন ভাবে লোককে ধুয়ে আসছে, জানি চারিদিকে শুধু জল্লাদের আবির্ভাব। না না না, আমি পালাই, আমি পালাবো। কে দাউনজি? না, আমি চম্পা। কে কে তুমি এসেছো বিজয় কুমারকে শয়তানের হাত থেকে রক্ষা করতে? আমি চম্পা। চম্পা তুমি? হ্যাঁ কুমার, আপনাকে পাঠাতে বাইরে প্রাসাদের বাইরে দিয়ে আসতে পারলে আমার কর্তব্য শেষ। না চম্পা, তুমি ফিরে যাও। আমি চাই না আমার জন্য তুমি তোমার ওই পিতার হাতে শাস্তি ভোগ করো। আপনার জন্য যদি মরতে হয় আমি তাও মরবো,
সে শাস্তিকে আমি মাথা পেতে নেব। তবু আমার চোখের সামনে আপনাকে মরতে আমি দিতে পারি না। কুমার চলে আসো কুমার। যদি কেউ আমাদের পথ আটকে দাঁড়ায়, এই পিস্তলের গুলিতে সেই পথ আমি পরিশোধ করে দেব। তারা গাড়িদের পিস্তল খারাপ হয়ে ফেলে দাও চাপ্পা। কে পিতা? আজ আমি তোর পিতা নয়, তোর পরম শত্রু। আমি তাই জানতাম পিতা তুমি আমার শত্রুতা হবা। তার আগে আমি জানতে চাই, আমার পরম শত্রুকে তুই কারাবন্দি মুক্ত করলি কেন? বল। সারসের জোরে নাই, কর্তব্যের জোরে। জানিস এর পরিণাম কত ভয়ঙ্কর? জানি পিতা, তুমি আমার কি করবে আমি খুব ভালো করে জানি। আমি বুঝতে পেরেছি পিতা, যে শয়তান আমি যে ভয় পেতাম আমি আর ভয় পাই না পিতা। আমি সত্যি আর ভয় পাই না। এই মুহূর্তে তোমাকে আমি কঠোর শাস্তি দিতে পারি। তুমি কি শাস্তি দিবা পিতা? তুমি যে আমার সন্তান, তাই সন্তানকে আঘাত করতে গেলে নিজের বুকে দুটো অর্থা লাগে। আজ তোমাকে আমি কন্যা বলে ক্ষমা করলাম, ভবিষ্যতে পিতার বিরুদ্ধেই পা মারিও না কোনদিন। তাই যাচ্ছি পিতা, শুধু আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি পিতা। সিংহাসনের ত্যাগ যদি না করেন এটা ভালো হবে না পিতা, এটা সত্যি ভালো হবে না পিতা। যুবরাজ, তুমি মনে করেছিলে সবর অজান্তে কারাক্ষ থেকে পালিয়ে গিয়ে ওই কৈশিক সিনের বিরুদ্ধে বিদ্রোহটা করবে। তুমি হয়তো জানো না, এর পরিবর্তে আমার প্রহরীরা এখন তবে হানা দিচ্ছে। তার চেয়ে তাদের কাছ থেকেই চম্পার মুখে সংবাদ শুনেই আমি বিরুদ্ধে ছুটে এসেছি। এবার আমার হাতের চাবুকের ছাপ গ্রহণ কর। বল বল হামজাদা, বল বল বল। আজ আমার হাত দুটি বাধা না থাকলে এই চাবুকের যে কি জবাব হতে পারে এখনই আমি আপনাকে বুঝিয়ে দিতাম। তার পূর্বে সহ্য কর আমার এই চাবুকের আঘাত। বল, পালিয়ে যাবার শখ এখন আছে? বল বল। আপনার চাবুক বন্ধ করুন দাদি। জীবন যন্ত্রণা শোনো যুবরাজ, যতই তুমি পালানোর চেষ্টা করো কিনা কিছুতেই সেটা যে সম্ভব হবে না। করবো প্রকাশ করবো আমি হত্যা।
কি আমি জাল্লাতের হাত থেকে রক্ষা পাবো না? ওই সিংহাসনে বসার পথ পরিষ্কার করে দেবে। আমি কি তাদের হাত থেকে রেহাই পাবো না? ওগো ঠাকুর, তুমি আমাকে এই জাল্লাতের হাত থেকে রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো।